বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিজবুল্লাহ আইটি সেক্রেটারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এখন আমি নবম দশম শ্রেণীর ৬৭ পৃষ্ঠার নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় ৬৭ পৃষ্ঠার উদাহরণ ১ এর জাবেদার সলিউশন করব বা সমাধান যাই হলো। তাহলে আমাদের জাবেদা করার আগে আমাদের জাবেদার ঘরটা রাখতে হবে। তাহলে এখন আমি জাবেদার ঘরটা আঁকতেছি। জাবেদার ঘরে রাখার আগে আমরা জাবেদার ঘরটা আগে ভালো সুন্দর করে দেখতে হবে যে কিরকম জাবেদার ঘরটা সুন্দর করে একেবারে নিখুঁত, কোনো সমস্যা যে না হয়, কোনো ভুল না হয়, এটা আগে বারবার প্র্যাকটিস করার পর অঙ্ক করবার সময় ঘরটা আঁকতে হবে। এখন আমি এখানে নাম লিখতে হবে নীলা এন্টারপ্রাইজের জাবেদা বই। জাবেদা বই নীলা এন্টারপ্রাইজের। এখন আমি ঘরটা আঁকি। হয়তো ঘর করে খুব মনোযোগ সহকারে রাখতে হবে যে ঘর কোনো সময় ভুল না হওয়ার সম্ভাবনাই থাকতে হবে। যদি ভুল হয় তাহলে কিন্তু আর এই সকল শ্রমিক সময় বৃথা গেল। এখানে আমরা লিখব তারিখ, এখানে লিখব বিবরণ, এখানে আছে খতিয়ান পৃষ্ঠা, ক দিয়ে বিসর্গ আর পরের পি দিয়ে বিসর্গ। এখানে কোন ডেবিট টাকা, এখানে কোন ক্রেডিট টাকা। এখন আমাদের এখন জানিয়ে রাখা লাগে যে জাবেদা কাকে বলে। যে পুস্তকে ওই ব্যবসা প্রতিষ্ঠানের সকল লেনদেন তারিখ এবং সঠিক পরিমাণ টাকা সঠিকভাবে লিপিবদ্ধ করে রাখায় ওটিকে জাবেদা বলা হয়। জাবেদা হয় দুইভাবে, একটা জাবেদা দিতে গেলে একটা ক্রেডিট হবে টাকার পরিমাণ, একটা হবে ডেবিট। তাহলে আমাদের জাবেদা যদি কাকে বলে এই প্রশ্ন আমরা বই থেকে লিখবো, এখানে আমার লেখার জায়গাও নাই, আমি জাবেদা কাকে বলে লিখতে পারলাম না। তাহলে তোমরা অঙ্কটা করার অধ্যায় যে অধ্যায় ঢুকবা সেই অধ্যায় জাবেদা বা সেই অধ্যায়ের সঙ্গে বিবরণ সম্পর্কে লেখাপড়া করে সুন্দর জানার পরে তারপর আমরা অঙ্কের দিকে। এখন আমার এখানে তো জাবেদা কাকে বলে, জাবেদা কত কোনটা কি কি এইসব আলোচনা করা, তাহলে দীর্ঘ এই যে ভিডিও, কিন্তু আমি দীর্ঘ না করে আমার 7-8টা অঙ্কের স্টেপ আছে, আমি 7-8টা এখানে সলিউশন করবো এবং সেই সম্পর্কে আলোচনা করবো। তাহলে ওই আলোচনা করার আমার কোনো সুযোগ থাকে না, তাহলে ভিডিও করা লাগে 1-1.5 ঘন্টা ভিডিও করা সম্ভব না। তাহলে আমরা এখন আমরা মূল অঙ্কের দেখি। এখানে লিখতে হবে 2017 সালের মার্চ 1 মার্চ 1-এর লেনদেন হলো পণ্য ক্রয় করা হলো। মার্চ 1-এ হলো পণ্য ক্রয় করা হলো। এখন পণ্য ক্রয় করছে বাকিতে না নগদে, এই ব্যাপার। এখন এখানে আমরা যদি দেখি, এখানে আমাদের বই ৬৭ পৃষ্ঠা 1 নম্বর উদাহরণ তোমরা দেখবো। তাহলে প্রশ্ন লিখে আমি 1-2 দিয়ে আমি সিরিয়াল করে সলিউশন করে যাই। সলিউশন যখন এই তো আছে, বই তো আছে, কেন কি কারণ এইটা তো নাই ওখানে, আর কেউ বলেও নাই ওখানে, খালি লেখা। ও লেখা দেখে হিসাব বিজ্ঞান বোঝা যায় না। হিসাব বিজ্ঞান বলতে হলে লেখাটা যে কোনো একজনের কাছে শিখতে হবে, যে যেখানে শিখো সুন্দর করে শিখবা। এবং এখানে পণ্য ক্রয় করা হলো ৯০০০ টাকা, এখানে পণ্য ক্রয় করা হলো ৯০০০ টাকা, এখানে বাকির কোনো অবকাশ নেই। এখানে যদি বাকিতে ক্রয় করা হতো তাহলে কোনো কিছুর একটা
ইঙ্গিত দেওয়া থাকতো নিকট হইতে থেকেছে, যেটা আমরা 3 নম্বর অঙ্কের স্টেপে দেখতে পারবো। ওখানে বাহারের নিকট বিক্রয় করা, ধরুন নিকট হইতে থেকেছে আছে, এটা আমি লিখবো যখন স্টেপ আসবে তখন। এখন আমরা 1 নম্বর অপশনে জাবেদা করব পণ্য ক্রয় করা হলো। কারণ পণ্য কি, কোনটা ক্রয় করছে, এখানে কোনো কিছুই বলে নাই। এখানে বলছে শুধু পণ্য। পণ্য মধ্যে কত জিনিস আমাদের ব্যবহার করি, এখন কোন পণ্য লিখবো? এখানে পণ্য না লিখে আমরা লিখতে পারি, আমরা এখানে ক্রয় লিখতে পারি। ক্রয় যদি লিখে রাখি তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। আমরা এখানে পণ্য ক্রয় পণ্য লিখবো, পণ্যকে লিখবো ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট বইতে ডট 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 দিয়ে এখানে লেখা আছে ডেবিট, আর এখানে ডট 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 দিয়ে লেখা আছে ক্রেডিট। আমরা এখন লিখবো না, লিখলে আমাদের দরকার নাই, কারণ আমরা ডেবিট জবেদারে এই ডেবিট জবেদারের মাস বরাবর যে ক্রেডিট জবেদারের নিচে লিখছি, এইটাই বোঝা যায়। আর টাকা 9000, এখন সোজা সোজাই লিখবো 9000। এইটা আবার ক্রেডিট জবেদার সোজা সোজা এখানে ক্রেডিট পাশে লিখবো 9000। এই এখন আমরা এখানে দিলেও হবে আর না দিলেও হবে, যখন বইতে দিচ্ছ না তোমরা দেবা। এখন এখানে আবার একটা নোট দিতে হবে, পণ্য ক্রয় করা হলো নগদে। এনে নোটে নগদে পণ্য ক্রয় করা হলো। এই নোট দেখে বুঝবো যে তুমি হয়তো অঙ্ক বুঝছো কি বুঝো নাই, নোটের উপর নির্ভর করবে। যাবেটা বই তো আছে, তুমি যাবেটা মুখস্থ করে দিতে পারো, কিন্তু নোট মুখস্থ করে দেবা। তুমি যদি পরীক্ষার কাজে না বোঝো তাহলে নোট তুমি সঠিকভাবে তোমরা দিতে পারবে না। তাহলে তোমাদের সঠিকভাবে দেওয়ার জন্য আগে অঙ্কটা বুঝতে হবে। তাই পণ্য ক্রয় করো, পণ্য ক্রয় 9000 টাকা, তার ক্রয় হিসাব দেবে। আর আমার আসলে গেছে কি আসছে কি, পণ্য ক্রয় করছি, পণ্য আসছে, যে কোনো একটা পণ্য তো আমার বাসায় আসছে বা আমার কাছে আছে। এখন যে স্থানে রাখি আমার এই হিসাবে আমি যে টাকা খরচ করছি তার বিনিময়ে আমাদের মাল আসছে, যে কোনো মাল, তাহলে পণ্য হিসাব লেখায় ক্রয় হিসাব। আর আমার গেছে কি নগদান, গেছে টাকা। আসলে টাকা কোনো সময় আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় আমরা টাকা লিখবো না, টাকার জায়গায় আমরা নগদান লিখবো। তাহলে আমরা নগদান কথাটা যেখানে পাবো সেখানেই বুঝবো আমার টাকা গেছে। নগদান ডেবিট থেকে টাকা আসছে, নগদান ক্রেডিট করছে হলে আমাদের টাকা চলে গেছে। তাহলে এখানে নোট নগদে পণ্য ক্রয় করা হলো। আমাদের 1 নম্বর জাবেদা সলিউশন হয়ে গেল। এখন আমরা 2 নম্বর দেখব আসবাবপত্র ক্রয় করা হলো। এখন আসবাবপত্র ক্রয় করা হলো। আসবাবপত্র এখানে বললে যে আসবাবপত্র টেবিল, চেয়ার, ব্যবসা প্রতিষ্ঠানের বাসা বাড়ি যে কোনো আসবাবপত্র সবাই সবচেয়ে মতো, তাহলে অ্যাকচুয়ালি সবাইকে বলে আসবাবপত্র ক্রয় করা হলো। এখানে আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কারণ নগদ টাকা আমরা কিনে আনছি, এখানে বিক্রয় যে ক্রয় করছি, এখানে বাকিতে আমরা ক্রয় করি নাই। এখানে আর মাস অনলাইন এখন ডট দিয়ে 2 লিখে দিলেই হবে। তাহলে আমরা এখন আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে আমি প্রশ্ন লিখে দেই। প্রশ্ন তোমাদের মেন বই 67 পৃষ্ঠার উদাহরণ 1 নীলিমা চৌধুরী এন্টারপ্রাইজের। তোমরা এই অঙ্কটা ভিডিওটা দেখার সাথে সাথে তোমাদের অবশ্যই বই আছে, বইটা দেখে এইটা অঙ্কের অপশনগুলো দেখবা, ওখানে সলিউশনটা এখানে দেখবা। নগদে আসবাবপত্র, এখানে নগদে ক্রয় করছে, নগদে পণ্য ক্রয় করা হলো, এখানে নগদে আসবাবপত্র ক্রয় করা হলো। আমার টাকা লিখে দিই 12,000। এখানে আমরা ডট 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 দিয়ে আমরা ডেবিট লিখে দিই, ডট ডট দিয়ে ক্রেডিট। 3 নম্বর অপশন, 3 নম্বরে বাহারের নিকট বিক্রয় করা। এই এখন বাকিতে আমাদের নিকট হইতে থেকে যদি থাকে
নিকট হইতে থেকে সে, এই চারটি অপশন যদি কোনো লেখার মধ্যে থাকে তাহলে আমার ধরতে হবে আমরা বাকিতে আছে আমার নিকট কথাটা আছে 3 নম্বর অপশনে, এই নিকট হইতে থেকে সে যদি এই কথাটা থাকে তাহলে আমাদের বুঝতে হবে বাকিতে। এখন চারটার মধ্যে আমার নিকট কথাটা প্রথমে আছে বাহারের নিকট, 3 নম্বর আছে বাহারের নিকট বিক্রয় করা হলো। কি বিক্রয় করলো ওদের দরকার নেই আমাদের, তাহলে বাহারের নিকট যখন আমরা এখন বিক্রয় করা হলো, এখন আমাদের বিক্রয় করার পর মালও গেছে এবং টাকাও দেয়নি আমাদের, কারণ নিকট বিক্রয় করলাম। একজন বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান তার ছোট ছোট পাইকারি যে প্রতিষ্ঠানে দেয় ছোট ব্যবসায়ীদের, তারা অনেক সময় বাকিতেই মাল নেয়, তারা বিক্রি করে আবার তারপর তার টাকা পরিশোধ করে, ওই পরিশোধ করার পর আবার নতুন করে বাকিতে নেয়। এরকমই ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে বা বিভিন্ন দেশে ব্যবসা প্রতিষ্ঠানের যে চালায় তার অনেক কোনো অপর্যাপ্ত পরিমাণ মূলধন থাকে না, অল্প পরিমাণ মূলধন তাকে একজন বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে 1 লাখ টাকা জমা দিয়ে তিনি 5 লাখ টাকার মাল নিয়ে যান, আবার বিক্রি করে তার টাকা সকল কিছু পরিশোধ করেন। তার এখানে এলে বাহারের নিকট বিক্রয় করা হলো। এখন অঙ্কের কথা যেটা পূর্বে বলার কথা ছিল সেটাই আমার হয়তো মনে ছিল না বলা, যে এই নীলিমা এন্টারপ্রাইজ এর মালিক আমি, ওখানে নীলিমা এন্টারপ্রাইজে আমাকে ধরতে মনে মনে যে আমি নীলিমা এন্টারপ্রাইজ, যদি আমি নীলিমা এন্টারপ্রাইজ ধরতে পারি তাহলে ব্যবসার প্রতিষ্ঠানে কোনো লেনদেন জাবেদা উঠে যায়, যাওয়ার কোনো সুযোগ নেই। আমি লাভ করবো, আমি কর্মচারী দেখবো, আমি কর্মচারী বেতন দেবো, আমার লাভ হইবে, আমার লস হইবে, আমি সকল সমস্যা আমি ফেস করবো, আবার সুবিধা আমি সব ভোগ করবো। এখন বাহারের নিকট যখন বিক্রয় করা হলো, আমাদের ব্যবসা জাবেদা নিয়ে যা গেছে ডেবিট, যা আসছে ডেবিট, যা গেছে ক্রেডিট। এখন বাহারের নিকট কি আসছে? কিছুই আসে নাই। আমার প্রতিষ্ঠান থেকে আমি মাল তাকে বাকিতে বিক্রি করলাম তার কাছে, এখন তিনি হলো আমার দেনাদার, দেনাদার মানে সম্পদ। তাহলে আমরা এখন ওই তারিখে 3 তারিখে দেনাদার বাহার লিখতে দিই, দেনাদার ব্র্যাকেটে বাহার, এই হিসাব। এখন আর বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব বাকিতে বিক্রয় করা হলো। বাকিতে বিক্রয় করা হলো 15,000 টাকা, ডেবিট পাশে 15,000, ডেবিটের 15,000 আর ক্রেডিটে 15,000। এখন বাহারের নিকট আমি দেনাদার বাহার লিখছি, এই জন্য আমার ব্যবসা প্রতিষ্ঠানে একাধিক বাকিতে আমার থাকতে পারে, কোনো ছোট প্রতিষ্ঠানকে বাকি দেওয়া হতে পারে, তাই প্রতিষ্ঠানের যে মালিক তার নাম হলো বাহার। এখন আমি যদি এখানে বাহার না লিখি, আমার যদি বাকিতে একাধিক পরিমাণ লেনদেন হয়, এখন আমি মাস শেষ কার কাছে পরিমাণ টাকা চাবো, এই জন্য আমি 3 তারিখে দেনাদার বাহার লিখছি। এখন আমি যখন মাস শেষ বা তার অর্ডার অনুযায়ী যেখানে আমি টাকা দেবে বা আমি চাবো, তখন আমি সাথে সাথে বাহার কি 3 তারিখে 15,000 টাকার জন্য হয়তো তার সাথে আলোচনা করতে পারবো। আর যদি এখানে আমার বাহার না লেখা থাকে বা বাহার জায়গায় অন্য যদি দেনাদার থাকতো, যদি লেখা না থাকতে, তাহলে আমি কার কাছে যাই টাকা চাইবো? এই জন্য আমাদের জাবেদা দেওয়ার ফলে বাকিতে বিক্রয় করলে দেনাদার লেখা, দেনাদারের ব্র্যাকেটে আমরা বাহার বা যে হোক তার নাম লিখে রাখবো, নাহলে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলসূচক কোনো কাজ করতে পারবো না। কাজের জন্য এখন এমন জাবেদা দিতে হবে একুরেট, এই একুরেট জাবেদাই হলো এটা দেনাদার বাহার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এখন 4 নম্বরটা আমাদের হয়তো একদম মুশকিল হতে হবে। এখন 7 তারিখ, এই 7 তারিখ হলো ব্যাংকে জমা দেওয়া হলো। এখন
ব্যাংকে জমা দিলে আমাদের জাবেদার হিসাব বিজ্ঞানের ভাষা হলো যা আসছে ডেবিট, যা গেছে ক্রেডিট। এখন আমি ব্যাংকে জমা দিছি, ব্যাংকে জমা দেওয়ার পরে আমার কাছে তো কিছুই আসলো না। ব্যাংকে জমা দেওয়ার পরে আমার কাছে কিছু আসলো না, কিন্তু কিছু না আসলো ব্যাংক আমাদের সম্পদ। ব্যাংক যে জায়গায় থাকবে ওখানে আমার সম্পদ হিসাবে আছে। যেমন আমার বাসার টাকা যেরকম আমি ব্যবহার করতে পারি, ব্যাংকের টাকা সেরকম ব্যবহার করতে পারি, কিন্তু ব্যাংকের টাইম টেবিলের ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, কখন বন্ধ কখন খোলে, এটা আমাদের বিবেচনায় রাখতে হবে। আর বাসার টাকা রাত 12টা হলেও আমি ব্যবহার করতে পারি, কিন্তু ব্যাংকের টাকা তো রাত 12টা ব্যবহার করা যাবে না। ব্যাংক খোলার সময়, যেখানে লেনদেন করার সময় নির্দিষ্ট ওই সময় আমি ব্যবহার করতে পারবো, কিন্তু ব্যাংকে টাকা রাখার জন্য এইটা আমাদের প্রয়োজন। আমাদের 100% নিরাপদ থাকে। বাসার থেকে হয়তো কেউ নিতে পারে, চুরি ডাকাতি হতে পারে, কিন্তু ব্যাংকে জমা রাখলে চুরি ডাকাতি হওয়ার কোনো সুযোগ নেই। যদিও ব্যাংক চুরি ডাকাতি হয়, তারা ব্যাংক বলবে আমাদের গ্রাহকের টাকা ঠিকই তারা পরিশোধ করবো আজ বা কাল। এই জন্য আমরা যে ব্যাংকে জমা দিলাম, এখন আমাদের ব্যাংকে জমা দিলে আমরা আসছে কি আর আমাদের গেছে কি, আমাদের গেছে টাকা, তাহলে আমার ক্রেডিট হবে নগদান। আমরা এটা বুঝছি গেলাম আগের আলোচনা থেকে। আর জমা দিছি ব্যাংকের সম্পদ ব্যাংক, তাহলে এখন আমরা লিখুন ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ব্যাংকে নগদ হলো। এখন নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। এখন আমরা ব্যাংকে কত টাকা জমা দিলাম? ব্যাংকে জমা দিয়েছি 8000 টাকা। এই ডেবিট করছে 8000, ক্রেডিট করছে 8000। 9 নম্বরে বাকিতে পণ্য ক্রয় করো। এখন আমি বাকিতে বিক্রি করছিলাম, এখন বাকিতে আমি কি ক্রয় করছি। এখন আমি বাকিতে ক্রয় করছি, টাকাও দিই নাই, মালও নিয়ে আসছি। এখন আমার জাবেদারা কি হবে? আমার জাবেদারা হবে ক্রয় হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে একটা কথা বলতে, এখানে লিখবা বি ডি আর কিনে পা। বিতে বিক্রয়, দিতে দেনাদার, আর কিনেতে ক্রয়, আর পাতে পাওনাদার। তাই ক্রয় বিক্রয় লাগে সম্পর্ক দেনাদারের, ক্রয় লাগে সম্পর্ক পাওনাদারের। এখন ওইখানে বিক্রয় যে বাকিতে করছিলাম, ওখানে লেখছিলাম দেনাদার হিসাব, দেনাদার বাহার হিসাব। আর এখানে আমি বাকিতে ক্রয় করে আনছি, এখন আমি লিখবো ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। বাকিতে পণ্য ক্রয় করা হলো। এখন বাকিতে পণ্য ক্রয় করা হলো কত হাজার টাকা? 5000 টাকা। ভারতে কুরিন সংস্কৃতি ধার্য করা হলো। কুরিন সংস্কৃতি ধার্য করা হলো। কুরিন হিসাব ডেবিট আর কুরিন সংস্কৃতি হিসাব। কুরিন কি যে ঋণ আমি বাকিতে বিক্রয় করছিলাম ওই টাকা আর উঠবে না। আমি যখন কোনো বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান, যখন ছোট কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাইকারি মাল বাকিতে দেয়, যেমন ওই বাহারের কাছে বাকিতে বিক্রয় করা হলো। এবার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে করতে এমন একটা সংকটে উনি আসতে পারলো, ওনার ব্যবসায়ী ধ্বংস হয়ে গেছে বা পুড়িয়ে গেছে বা চুরি করে সব নিয়ে গেছে, কোনো শত্রুপক্ষ তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলাইছে, যাই হোক তার অর্থনৈতিক বিপর্যয়, অত্যন্ত বিপর্যয় আছেন, তখন বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান তাকে
কোনো কিছু বলবে না, তাকে বছরের হিসাব ক্লোজ করার জন্য কুরিন হিসাবে ধরে রাখবে, কুরিন হিসাব ডেবিট আর কুরিন সঞ্চিতি দিয়ে বছর তার বড় ব্যবসা প্রতিষ্ঠান তার হিসাব ক্লোজ করবে। কিন্তু তার মাথায় থাকবে ওই যে ছোট ব্যবসাটা নষ্ট হয়ে গেল, ওটাকে আবার কি রকমের তাকে পরামর্শ দিয়ে, তাকে আবার বাকিতে দিয়ে, তার কি তাকে ডেকে এনে বুঝে আবার ব্যবসা প্রতিষ্ঠান তার খোলানো যায় কিনা। যদি ব্যবসা প্রতিষ্ঠান খোলানো যায় তখন তিনি প্রস্তাব দেন যে আপনি কিছু টাকা দেন, আবার আপনাকে আমি বাকিতে দিই। কিন্তু বাকিতে দেওয়া এই না মানি, আবার যদি ব্যবসাতে রাজি না হয় তখন যেন ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ওই দেনাদারের প্রতি নজর রাখবেন, বিভিন্ন মাধ্যমে তথ্য রাখবেন। যদি সে কোনোভাবে স্বাবলম্বী হয় তখন ওই টাকা আবার তাতে সে আদায় করে আনবে। সেটা কোনো খারাপ কথা, বা আমরা যেরকম খারাপ কথা বলি ব্যবসা প্রতিষ্ঠান ওইরকম খারাপ কথা নয়। তারা বুঝ এবং বিভিন্ন সিস্টেমের মাধ্যমে তাকেও সবল করবে এবং তার টাকা উঠিয়ে নিয়ে আসবে। নাহলে এটা দেখলে যাবে তাহলে কুরিন হিসাব দেবি, আর কুরিন সঞ্চিতি। কুরিন কুরিন সঞ্চিতি ধার্য করা হলো 2000 টাকা। এখন কুরিন সঞ্চিতিতে বলছিলাম কুরিন যেই দিন আর আদায় হওয়ার সম্ভাবনা, তাই ব্যবসায় ক্লোজ করার জন্য এই কুরিন কথাটা দিয়ে ব্যবসার বছরের শেষ হিসাব ক্লোজ করা হয়। এখন 15 নম্বর অপশনটিতে আছে কুরিন হিসাবে অবলোকন করা হলো কুরিন সঞ্চিতি হিসাব আর দেনাদার হিসাব। এখন এই কুরিন অবলোকন করছে, হয়তো তিনি টাকাটা পাইতেন 1000 টাকা হয়তো পাইতে পারে, এটাতে এই জন্য একটা আবার কুরিন সঞ্চিতি কুরিন অবলোকন করা হলো আর কি বাদ দেওয়া হলো। তাহলে কুরিন এইখানে জাবেদা ছিল কুরিন আর কুরিন সঞ্চিতি হিসাব 12 নম্বরে, এদের উল্টো জাবেদা হবে কুরিন সঞ্চিতি হিসাব 15 নম্বর হবে। ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। এখানে আমি দেনাদার নাম লিখতে পারলাম না, এখানে উল্লেখ করা নাই যে অমুকের, এই জন্য আমি কি দেনাদারের নাম দিতে পারলাম না। এখন এখানে আমাদের লেনদেনে একজন দেনাদার আছে বাহার। এখন বাহার হইছে না, এখানে দেখেছে অন্য কোনো একই প্রতিষ্ঠানের একাধিক বাকিদের লোক থাকে, ওই অন্যকে এই বিপর্যয় অর্থনীতি ঘটছে, সেটা আমরা জানি না বিধায় আমরা লিখতে পারলাম না। কুরিন সঞ্চিতি অবলোকন করা হলো। তারপর 18 তারিখে
মনিহারি ক্রয় করা হলো। এখন মনিহারি হিসাব কি? মনিহারি হলো কাগজ, কলম, কার্বন পেপার, এবার সিল প্যাড, বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে বিভিন্ন সরঞ্জাম কেনা হয়, এই কাগজ, কলম, এবার সিল প্যাড, আরো বিভিন্ন কিছু আছে যেটা একশোরে বলা হয় তাকে মনিহারি। কারণ কাগজ, কলম, খাতা, কার্বন পেপার, সিল প্যাড এগুলো বিভিন্ন শপে রেখা যারা, তাই এই জন্য একশোটে লেখে মনিহারি। এই সকলগুলোকে একশোটে বলা হয় মনিহারি। তাই মনিহারি হিসাব ডেবিট। আর নগদান হিসাব ক্রেডিট। কর্মচারী 30 মাস কর্মচারীর বেতন দেওয়া হলো। কর্মচারীর বেতন দেওয়া হলো। এখন আমার গেছে কি আর আসছে কি? বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কারণ কি হিসাবে দিচ্ছেন? বেতন হিসাবে দিচ্ছি কর্মচারী বেতন। আর আমার কি গেছে? টাকা গেছে। টাকা হলো ক্রেডিট আর বেতন হিসাব এই নগদে বেতন পরিশোধ করা হলো 7,000 টাকা। এখন আমাদের জাবেদার সংক্ষেপে, একেবারে সংক্ষেপে একবার বলে যাই। পণ্য ক্রয় করা হলো, ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। নগদে পণ্য ক্রয় করা হলো 1 নম্বর। 2 নম্বর আসবাবপত্র বিক্রয় ক্রয় করা হলো, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদে আসবাবপত্র ক্রয় করা হলো, বাহারের নিকট বিক্রয় করা হলো, দেনাদার বাহার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। বাকিতে বিক্রয় করা হলো, ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। নগদে ব্যাংকে জমা দেওয়া হলো, বাকিতে পণ্য ক্রয় করা হলো, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। বাকিতে পণ্য ক্রয় করা হলো, কুরিন সঞ্চিতি ধার্য করা হলো, কুরিন হিসাব ডেবিট আর কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট। কুরিন সঞ্চিতি অবলম্বন করা হলো, কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। কুরিন সঞ্চিতি অবলম্বন করা হলো, মনিহারি দ্রব্য ক্রয় করা হলো, মনিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কর্মচারীর বেতন দেওয়া হলো, বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আল্লাহ হাফেজ। সবাইকে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের সমস্যা। আমি জানার পর আবার ওই অনুযায়ী ভিডিও তৈরি করবো। আল্লাহ হাফেজ।